বিজয় ঠাকুর। তিনি গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। বড্ড নেশায় পড়েছ। মহারাজের ঘরে আজ লোকজন খুবই কম। কিসে যেন বন্ধ চলছে। রাজনৈতিক গণ্ডগোলের ভয়ে আজ রাস্তাঘাটে লোকও কম। কাছাকাছি দু চারজন হেথা হোথা থেকে এসেছেন। শরৎ শিশিরবাবু আপাদ মস্তক, ধূপ দুরস্ত, এক সুন্দর চেহারার মানুষ। তিনি লেখক, সুচাকুরিজীবী, খুব ভালো বক্তা। পুজোর সময় বিভিন্ন অনুষ্ঠানে, স্বাধীনতা দিবস, মে দিবস, নারী দিবস, শিক্ষক দিবস ইত্যাদি নানান অনুষ্ঠানে তার আমন্ত্রণ কোথাও না কোথাও মিলবেই। আজকাল তিনি বৈষ্ণব তত্ত্ব নিয়েও বেশ গবেষণা করছেন। এইসব বিষয় নিয়ে কখনো মহারাজের কাছে, কখনো আবার আগত অভ্যাগতদের সাথেও তিনি আলোচনা করেন। ওর কাঁধে খুব সুন্দর খদ্দরের ঝোলা ব্যাগ, তাতে ডায়েরি, কলম, দু চারখানা বইও থাকে। ছোট বড় নানান লেখকের ঠিকানা উনি সংগ্রহ করে রাখেন। সময় পেলে তাঁদের বাড়ি চলে যান। নিজের লেখা বই পড়িয়ে তাঁদের কাছ থেকে মন্তব্য লিখিয়ে নেন। ফেলেও রাখেন না বেশি দিন, পরের প্রকাশেই ছেপে দেন তাঁদের মন্তব্যগুলো। শরৎ শিশিরবাবু একবার মহারাজকেও ধরেছিলেন। তাঁকেও লিখে দিতে বলেছিলেন একটি প্রবন্ধের মুখবন্ধ। মহারাজ বলেছিলেন, তোমায় আমি খুব ভালোবাসি শরৎ। তোমার লেখালেখির বিষয়ে আমি তেমন বুঝি না। সমাজ দর্শন বলতে আমার বিবেকানন্দের কথাই মাথায় আসে। আধুনিক বিষয়গুলো তেমন ভালো লাগে না। তোমাদের স্বাধীনতা বিষয়টা আমার ভালো করে মাথায় ঢোকে না। নারী স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, লেখার স্বাধীনতা, বাক স্বাধীনতা, দেশের স্বাধীনতা, এসব নিয়ে মাথা ঘামাতেই আমার অস্বস্তি হয়, বাধো বাধো ঠেকে। কে কাকে স্বাধীনতা দেবে? কেই বা কার স্বাধীনতা আটকায় বলতো? ভয়, লজ্জা, সংকীর্ণতা, সীমাবদ্ধ ভাব, এসবই হল পরাধীনতা। ওরে বাবা, আমি তো বলতেই ভুলে গেলাম, অলসতা। ওর গ্রাসে যে যায় সেই মরে। লোভই কি কম বড় শিকল? স্বেচ্ছায় লোকে ওই শিকল পরে আয়েশ করতে গিয়ে। এসব নিয়ে না ভেবে তোমাদের ভাবনাটা গাছের মাথার ফলটা নিয়ে। গাছটা বিস্তর উঁচু, গাছের নিচেটা ঘৃণ্য ময়লায় ভরা। ফলে ঢিল ছুঁড়লে হবে, ফল পড়ে ফেটে নষ্ট হবে, নয়তো ময়লায় দুষ্ট হবে। আগে তো ময়লা পরিষ্কার করো, তারপর মই, দড়ি, লগা, দা এসব নিয়ে দু একজন গাছে চড়তে জানে এমন মানুষ নিয়ে তারপর ফল নামানোর কসরত করো। দম করে ঢিল ছুঁড়ে দিলেই হলো। প্রবন্ধ নিবন্ধ যাই লেখো, জানবে জানাটা বেশি হয়নি, বলাটাই বেশি হয়ে গেছে। আর সমাজকে জানা বাবা খুব কঠিন। কত রকমের, কত স্বভাবের, কত ভুল বিভ্রান্তিতে ভরা মানুষ। তাদের গোষ্ঠী, সমাজ, দেশ, কত কি। এসব নিয়ে লেখা কি একটা মুখের কথা? বিবেকানন্দ হতে নরেন্দ্রনাথকে যা যা ত্যাগ করতে হয়েছিল, যে শ্রম করতে হয়েছিল, যে নির্ভীক উদার প্রাণকে প্রস্তুত করতে হয়েছিল, তার কতটুকু আমরা পারব বলো? সমাজটাকে দেখো, তারপর সমাজগুলোকে দেখো, তারপর নিজের নির্মল মনের গবেষণাগারে তাদের নিয়ে গিয়ে
গবেষণা করো। সময় দাও বাবা, সময় দাও। অত হুড়োহুড়ি করো না। তুমি সমাজ দর্শনের উপর যদি লেখালেখি করতেই চাও, তবে আগে লেখালেখি নিয়ে বসে যেও না। আগে বিষয়টা যারা জানতেন তাদের জানো, তাঁদের লেখা পড়ো। তারপর ধীরে ধীরে নিজের বুদ্ধি বিবেকের হাত ধরে সাবধানে পক্ষপাতহীন হয়ে লেখো। কারোরই প্রস্তাবনা, মুখবন্ধ বা প্রশস্তির প্রয়োজন হবে না। লেখার ভাষাগুলো পাঠকের হৃদয়ের ভাষা হয়ে ফুটবে। এরপর থেকেই শরৎ শিশিরবাবু যতবারই এসেছেন, ততবারই আর ওসব প্রস্তাবনা অনুরোধের ভুলটি করেননি। এবার এলেন প্রায় মাস তিনেক বাদে। মহারাজ বলেন, ও শরৎ, এত বছর তোমায় দেখছি, তুমি যে ধীরে ধীরে কেমন করে জড়িয়ে পড়ছ বেশ বুঝতে পারছিলাম। সে কি আজকের কথা? তখন তোমার যৌবন, কত পড়াশোনা, কত গবেষণা, তবে ডক্টরেট। আর তোমার বাগ্মিতাও ছিল তেমন। এখন যত দিন গেল ততই দেখলাম তুমি যেন কেমন করে যা তুমি নও তাই হয়ে গেলে। নেশাটা বড্ড খারাপ জিনিস বাবা। যে মাতাল হয় সেভাবে, তাকে বোধ হয় কেউ বুঝতে পারছে না। কিন্তু সে যে ধরা পড়ে গেছে সেটাও সে বোঝে না। পড়াশোনা, গবেষণা এসবের আড়ালে কবে এমন নেশায় জড়ালে নিজেই জানতে পারলে না। শরৎ শিশিরবাবু অবাক হয়ে ভাবছেন আর ভাবছেন। মহারাজের কথা আজ তাঁর কেমন যেন ঠেকছে। বললেন, মহারাজ, জীবনে নেশার ধারে পাশেও হাঁটিনি, তবুও আপনি প্রণম্য, ভুলটি ধরিয়ে দিন। মহারাজ বললেন, জানো শরৎ, তোমার নিখাদ বিদ্যা চর্চা দেখতে খুব ভালোবাসতাম। গ্রহণে তোমার বড় আনন্দ ছিল, প্রকাশে তেমন আগ্রহই ছিল না। কোথাও কখনো বক্তব্য রাখলে খুব ভালো লাগতো শুনতে। এখন দেখছি হেথা হোথা কত কথার বাহার জোগাড় করে কথা কইছ। এই কি ঠিক? ভাবগুলো যেন কত দূরে চলে গেছে। বলাটা, ব্যবহারটা সবের মধ্যেই একটা জাহির করার মাতলামি এসে গেছে। শোনো শরৎ, যশ ও মান বড্ড খারাপ জিনিস। ওর নেশায় যে পড়ে তারই হাল বেহাল হয়ে যায়। তুমি বৈষ্ণব তত্ত্ব পড়ছ, সমাজ তত্ত্ব পড়ছ, দর্শন নিয়ে পড়েছ, বিজ্ঞান সভাতেও যাও শুনেছি। বলছে কি, কোনটা ঠিক বলতে চাইছ? নেশার ঘোরে বেমালুম যেমন যা পারছ তাই বলছ। এটা কি ঠিক? মহাপুরুষদের জীবনী পড়ো, অনুভব করার চেষ্টা করো তো। তাঁরা কিরকম ত্যাগ স্বীকার করেছেন, অহংকারটাকে কেমন বলি দিয়েছেন সর্বসমক্ষে। মাতালের মতো ঘুরে বেড়াচ্ছ একটু মঞ্চে স্থান পাওয়ার জন্য। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, এসব দিয়ে কি হবে বাবা? মঞ্চে আলো, করতালি, উঁচুতে বসা, এগুলো নেশার মতো, জানো তো। কার অতিথি? কেনই বা অতিথি? মালিক হবে না অতিথি হবে? তার মধ্যে আবার সভাপতি। কি সভা, যার পতি হবে তুমি? যোগ্যতা কই? জগতের এত বড় সভায় সভাপতিকে দেখাই গেল না। অথচ সভা তো এক এক করে এক একজনে শেষ হচ্ছে। সভাপতি কি এলেন? নাম, যশ, আনন্দ, মান সবই ভগবানের প্রাপ্য। যা তোমার সম্পদ, যা আমার সম্পদ, যার কাছে যা আছে সবই তো ভগবানের।
কেন আমরা মান কাড়াকাড়ি করে মরছি বলতে পারো? তোমার মগজ, শরীর, বোধ বুদ্ধি এই সবই ভগবানের। আর ইট, কাঠ, পাথর, জমি জায়গা, গাড়ি, বিষয় সবই তো নিতান্ত নশ্বর। টাকা বলো আর সোনা দানা বলো, লেখালেখি, আবিষ্কার সবই একের পর এক চাপা পড়ছে পুরাতন দস্তাবেজের তলায়। এদিকে এসব করতে করতে মাঝখান থেকে তোমার জীবনটা শেষ হয়ে গেল। সব এপারে রয়ে যাবে। নিরহংকার, নির্লিপ্ত কর্মটি শুধু তোমার হোক। ওইটি কি ভাবে যেন ওই পারে যায়। গীতা বলো, কোরআন বলো, বাইবেল বলো, এমনকি উপনিষদই বলো, চূড়ান্ত নির্লিপ্ততাই একমাত্র ভরসা, ওই বাণী। জানো বাবা, এ একটা ছোঁয়াছুঁয়ি রোগ। একজনের ঠিক ঠিক হলেই আর একজনের হয়ে যাবে, মহা সংক্রামক ব্যাধির মতো। কিন্তু একজনকে ঠিক ঠিক ব্যাধির গ্রাসে যেতে হবে, তাহলেই হলো। তারপর 2 জন 10 জন করে সমাজ গ্রাসিত হয়। বিবেকানন্দকে দেখছো না? সমস্ত জাত, বহু সমাজ, বহু ধর্ম, সাধারণ মানুষ সবাই অনুসরণ করতে চাইছে। রোগটি ঠিক ঠিক ধরিয়েছিলেন, আজও তার প্রকোপ দেখা যাচ্ছে। ওই মিথ্যে আলোর রোশনায়ের নেশা ছাড়ো বাবা। ওই আলো তোমার ঘরে ঢোকে না, তোমাকেও আলোকিত করে রাখে না, কেউ মনেও রাখেনি। তিনিও অমর হননি। কি হবে ওসব দিয়ে? বিদ্যা আছে, বুদ্ধি আছে, সচ্ছলতাও আছে। এবার বরং আসল নেশাটা খোঁজো, যা পেলে নেশায় বুঁদ হয়ে মহান হয়ে যাবে। সেদিন আমাদের কারোরই আর মুখে কথা সরছিল না।